জনগণের প্রত্যাশা পূরণে দ্রুত স্বচ্ছ ও সুষ্ঠু নির্বাচন জরুরি বললেন তারেক রহমান। দেশ পুনর্গঠনের রাষ্ট্র কাঠামো সংস্কারের অঙ্গীকার। নির্বাচনের মাধ্যমে বাংলাদেশ জাতীয়তাবাদী দল এই দেশের মানুষের সমর্থন নিয়ে সরকার গঠনে সক্ষম হলে একটি রাজনৈতিক দল হিসেবে আমাদের সবচাইতে প্রথম এবং সবচাইতে জরুরি, সবচাইতে মূল্যবান কাজ হচ্ছে দেশকে পুনর্গঠন করা। সোনার বাংলার কথা বলে দেশ শ্মশানে পরিণত করেছে আওয়ামী লীগ, মন্তব্য জামায়াতে আমিরের। জাতীয় রাগে স্থানীয় নির্বাচনের দাবি। 5 আগস্ট সেনাবাহিনী আত্মমর্যাদা ধরে রেখেছিল বলে হাসিনার পতন ঘটেছে বললেন সার্জিস আলম। অবসরপ্রাপ্তদের রাজনীতিতে আসার আহ্বান। IMF এর চাপ থাকলেও বাড়ানো হয়নি দাম, জানালেন জ্বালানি উপদেষ্টা। মানুষ সাশ্রয়ী হলে রোজায় লোডশেডিং না হওয়ার আশা। এবং ছুটির দিনে বইমেলায় উপচে পড়া ভিড়, লেখক পাঠকের আনাগোনায় মুখর মেলা প্রাঙ্গণ। শিশু প্রহরে মাতুয়ারা খুদে বইপ্রেমীরা। অনেক ভালো লাগছে। আমি আজকে করছি হচ্ছে বই কিনেছি, বাইরে হয়েছি পিছে এবার চুরি মেরেছে। সংবাদ রাতে দেখছিলেন শিরোনাম, সঙ্গে আছি আমি তোয়া আফরোজ। এবার বিস্তারিত। জনগণের প্রত্যাশা পূরণ এবং দেশ পুনর্গঠনে দ্রুততম সময়ে স্বচ্ছ ও সুষ্ঠু নির্বাচন জরুরি বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। বলেন, বিএনপির মূল লক্ষ্যই হচ্ছে ভেঙে পড়া রাষ্ট্র কাঠামো পুনর্গঠন করা। শনিবার যশোর জেলা বিএনপির সম্মেলনে ভার্চুয়ালি যুক্ত হয়ে এসব কথা বলেন তিনি। সহকর্মী সালাউদ্দিন সাগরের রিপোর্ট, জানাচ্ছেন আব্দুল্লাহ আল মারুফ। প্রায় 15 বছর পর যশোর বিএনপির দ্বিবার্ষিক সম্মেলন। শনিবার সকালে দলীয় ও জাতীয় পতাকা উত্তোলন ও বেলুন উড়িয়ে অনুষ্ঠান উদ্বোধন করেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা আমানুল্লাহ আমান। সম্মেলন ঘিরে সকাল থেকেই নেতাকর্মী জমায়েত হয় যশোর ঈদগাহ ময়দানে। দুপুরে ভার্চুয়ালি যুক্ত হন দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। বলেন, স্বৈরাচারের রক্তচক্ষু উপেক্ষা করে 2.5 বছর আগে দেশ পুনর্গঠনে 31 দফা ঘোষণা করেছে বিএনপির রাজনীতির মূল লক্ষ্য জনগণ ও দেশ। কিভাবে এই যে বিগত স্বৈরাচার, তারা কিভাবে বাংলাদেশের প্রতিটি প্রতিষ্ঠানকে, বাংলাদেশের অর্থনীতি বলেন, বাংলাদেশের বিচার ব্যবস্থা বলেন, বাংলাদেশের প্রশাসন বলেন, বাংলাদেশের শিক্ষা ব্যবস্থা বলেন, স্বাস্থ্য ব্যবস্থা বলেন, প্রত্যেকটি ক্ষেত্রকে কিভাবে তারা ধ্বংস করে দিয়েছিল। এবং এই অবস্থা করেছিল বলেই দেশের মানুষের উন্নয়নের জন্য, দেশকে সামনে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য রাষ্ট্রের বিভিন্ন কাঠামোর পুনর্গঠন প্রয়োজন। এবং এর উপরে ভিত্তি করে এই কারণেই আমরা আজ থেকে বাংলাদেশ জাতীয়তাবাদী দল প্রায় 2.5 বছর আগে 31 দফা আমরা জাতির সামনে উপস্থাপন করেছি। তারেক রহমান বলেন, জনগণের প্রত্যাশা পূরণ এবং দেশ পুনর্গঠনে দ্রুততম সময়ের মধ্যে স্বচ্ছ ও সুষ্ঠু নির্বাচন জরুরি। নির্বাচনের মাধ্যমে বাংলাদেশ জাতীয়তাবাদী দল এই দেশের মানুষের সমর্থন নিয়ে সরকার গঠনে সক্ষম হলে একটি রাজনৈতিক দল হিসাবে আমাদের সবচাইতে প্রথম এবং সবচাইতে জরুরি, সবচাইতে মূল্যবান কাজ হচ্ছে দেশকে পুনর্গঠন করা। রাজনৈতিকভাবে হোক, যে কোনো দৃষ্টিকোণ থেকে হোক না কেন, যা গ্রহণযোগ্য নয় তাকে আমরা সমর্থন দেই না, তার বিরুদ্ধে আমরা ব্যবস্থা গ্রহণ করি। এটি অন্য রাজনৈতিক দলের সাথে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের পার্থক্য। বিভ্রান্ত হয়ে অনৈতিক কাজে জড়িয়ে পড়া নেতাকর্মীর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে জানিয়ে বিএনপির বিরুদ্ধে কারো অপপ্রচারে বিভ্রান্ত না হওয়ার আহ্বান জানান তারেক রহমান। ধন্যবাদ। এবার সম্মেলনে কাউন্সিলরদের প্রত্যক্ষ ভোটে নির্ধারণ করা হবে জেলা বিএনপির নতুন নেতৃত্ব। নিউজ ডেস্ক, দেশ টিভি। ফ্যাসিস্ট পতনের পর নতুন বাংলাদেশ বিনির্মাণে সবার আন্তরিক হওয়া উচিত বলে মন্তব্য করেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বলেন, নতুন বাংলাদেশ নির্মাণে নতুনরা অবদান রাখলেও প্রবীণদের অবদানও ভুলে যাওয়া যাবে না। আর রাজধানী সহ দেশের বড় বড় মহাসড়কে যত্রতত্র সিএনজি অটোরিকশা চালকদের পার্কিং না করার আহ্বান জানান বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডক্টর আব্দুল মঈন খান। স্থায়ী কমিটির অন্য এক সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, ক্ষমতা দীর্ঘস্থায়ী করার জন্য নতুন নতুন ফন্দি আসছে। দিনব্যাপী রাজধানীতে বিভিন্ন কর্মসূচিতে উপস্থিত হয়ে বিএনপি নেতারা এসব কথা বলেন। বিস্তারিত প্রতিবেদনে।
চিন্তা করে যে তারা সরকারি ক্ষমতায় থাকার জন্য শেখ হাসিনার মতো নতুন নতুন ফন্দি আটছে একটি গোষ্ঠী বলে মন্তব্য করেন বিএনপি স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। শনিবার বিকেলে রাজধানীর শ্যামলীতে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ছাত্রদলের সদস্য ফর্ম বিতরণ অনুষ্ঠানে তিনি এই কথা বলেন। আন্দোলনকে যখন একটি গোষ্ঠী হাইজ্যাক করে নিজেদের আন্দোলনে পরিণত করে তখনই দুঃখজনকভাবে এই আলোচনা আসছে। একই দিন সকালে জাতীয় প্রেস ক্লাবে সিএনজি অটোরিকশা শ্রমিক দলের সাধারণ সভা অনুষ্ঠিত হয়। সভায় বিএনপি স্থায়ী কমিটির সদস্য ডক্টর আব্দুল মঈন খান রাজধানী সহ দেশের বড় বড় মহাসড়কে যত্রতত্র সিএনজি অটোরিকশা চালকদের পার্কিং না করার আহ্বান জানান। বলেন বিএনপি ক্ষমতায় গেলে সব শ্রমিকের অধিকার প্রতিষ্ঠিত করবে। সিএনজি পার্কিং করতে পারবে, এটা যুক্তিযুক্ত নয়। এতে যে শুধু আপনাদের ক্ষতি হচ্ছে তা না, এতে করে রাস্তায় যারা লক্ষ লক্ষ মানুষ গাড়ি যারা চলাচল করে এটা একটা সমস্যার সৃষ্টি করে, যানজটের সৃষ্টি হয়। একই সময়ে জাতীয় প্রেস ক্লাবে প্রয়াত সাংবাদিক মাহফুজুল্লাহর মরণোত্তর 21 পদক প্রাপ্তি উপলক্ষে আলোচনা সভা হয়। এ সময় মাহফুজুল্লাহর জীবন নিয়ে স্মৃতিচারণ ও স্বৈরাচার পতনে তার ভূমিকার কথা তুলে ধরেন বক্তারা। ভাইদের মতো হিরো খুব কম, প্রচুর তারা স্কলাস্টিসিজমে তারা এক্সপ্লেন করেছেন এবং ওনাদের লেখা সারা জীবন আমাদেরকে পথ নির্দেশনা করে। ওনার বিচিত্রার লেখা, ওনার সাংবাদিক হিসেবে এনভায়রনমেন্টাল জার্নালিজমের ওনার লেখা ব্রিলিয়ান্ট লেখা। মাহফুজুল্লাহ দিনে দিনে তৈরি হয় না। ছাত্র জীবন থেকে শেষ পর্যন্ত যে স্বপ্নের জন্য আমরা লড়াই করেছি, মাহফুজুল্লাহ লড়াই করেছে, সে স্বপ্ন মাহফুজুল্লাহ দেখে যেতে পারে নাই। আমরা আশাহত না, আশা করি একদিন এই স্বপ্ন পূরণ করতে পারবো। বাংলাদেশে কন্টেম্পোরারি হিস্ট্রি লেখার মানুষ খুব বেশি কিছু নাই, অনেকে অনেক কিছু লিখেছে, বাট কন্টেম্পোরারি হিস্ট্রির উপরে যদি কাউকে চিন্তা করা যায়, আমি মনে করি হি ইজ দ্য ম্যান। আর বিএনপি মহাসচিব বলেন ফ্যাসিস্ট পতনের পর নতুন বাংলাদেশ বিনির্মাণে সবার আন্তরিক হওয়া উচিত। একটা আশার আলো সবাই আমরা দেখতে পাচ্ছি যে আবার নতুন করে বাংলাদেশকে আমরা গড়ে তুলব। সবাই এই কথাটা বলছি, এটাতে সবারই আরো অনেক বেশি আন্তরিক হওয়া প্রয়োজন। রাজনৈতিক দলগুলো ফ্যাসিবাদের বিরুদ্ধে দীর্ঘ লড়াইয়ের ধারাবাহিকতায় জুলাই আগস্টের আন্দোলন চূড়ান্ত পর্যায়ে ছিল বলেও মন্তব্য করেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সাদ আহমেদ, দেশ টিভি, ঢাকা। প্রত্যেক মানুষ যেন তার পছন্দের প্রার্থীকে ভোট দিতে পারে, সেজন্য অবশ্যই রাষ্ট্রীয় সংস্কারের প্রয়োজন বলে মন্তব্য করেছেন জামায়াতে ইসলামের আমির ডক্টর শফিকুর রহমান। বিকেলে চাঁদপুরে দলীয় পথসভায় তিনি বলেন, জাতীয় নির্বাচনের আগে স্থানীয় নির্বাচন দিতে হবে। এর আগে লক্ষ্মীপুরে জনসভায় জামায়াতের আমির বলেন, সোনার বাংলা গড়ার নামে দেশকে শ্মশান বাংলায় পরিণত করেছিল আওয়ামী লীগ। প্রতিনিধিদের তথ্য ছবিতে সালমা জাহানের রিপোর্ট। শনিবার বিকেলে চাঁদপুরের হাজীগঞ্জ বিশ্বরোড এলাকায় জেলা জামায়াত আয়োজিত পথসভায় অংশ নেন দলটির আমির ডাক্তার শফিকুর রহমান। প্রধান অতিথির বক্তৃতায় তিনি বলেন, সংস্কার অবশ্যই প্রয়োজন রয়েছে। জনদুর্ভোগ নিরসনে আগে স্থানীয় নির্বাচন দিতে হবে, তবে তার আগে সংস্কার করতে হবে। মানুষ খেয়ে বেঁচে থাকার জন্যই সংস্কার প্রয়োজন, যাতে নির্বাচনে কালো টাকা এবং পেশি শক্তির প্রভাব সৃষ্টি না হয়, এই জন্যই সংস্কার প্রয়োজন। এই সময় আনুপাতিক হারে আগামী জাতীয় সংসদ নির্বাচনে ভোট গ্রহণেরও দাবি জানান তিনি। ভোটের আনুপাতিক হারে এই নির্বাচন হবে, সেই দল যত পার্সেন্ট ভোট পাবে সেই দল সংসদে ততটা আসন পাবে। এতে করে অনেক ছোট দল আছে, তাদের মধ্যে অনেক দেশপ্রেমিক আছে, জ্ঞানী মানুষ আছে, অভিজ্ঞ নেতা আছে, তারাও তখন সংসদে যাওয়ার সুযোগ পাবে। জনগণের একটা ভোট আর নষ্ট হবে না। এর আগে সকালে লক্ষ্মীপুরে জেলা জামায়াত আয়োজিত সমাবেশে বক্তব্য রাখেন ডাক্তার শফিকুর রহমান। সমাবেশে তিনি বলেন, আওয়ামী লীগ সোনার বাংলা গড়ার কথা বলে দেশকে শ্মশান বাংলায় পরিণত করেছিল। অতীতে সোনার বাংলা কায়েম করতে গিয়ে শ্মশান বাংলা কায়েম করা হয়েছে। কোরআনে একমাত্র সোনার বাংলার গ্যারান্টি দিতে পারে, আর কিছুই দিতে পারবে না। বলেন, আওয়ামী লীগের সময়ে জামায়াতের নেতাকর্মীদের উপর জুলুম নির্যাতন করেছে, শীর্ষ 10 নেতাকে খুন করেছে আওয়ামী লীগ। এ সময় দ্রুত কারাবন্দী নেতা এটিএম আজহারুল ইসলামের মুক্তির দাবিও জানান তিনি। সালমা জাহান, নিউজ ডেস্ক, দেশ টিভি। পরিবারতন্ত্রহীন রাজনীতির প্রতিষ্ঠা করা,
যোগ্য নেতৃত্বকে পদ ছেড়ে দেওয়াই হবে নতুন রাজনৈতিক দলের বৈশিষ্ট্য হবে বলে জানান নাগরিক কমিটির মুখ্য সংগঠক সার্জিস আলম। দেশের সাবেক সেনা কর্মকর্তাদের ভোটের রাজনীতিতে আসার আহ্বান জানান তিনি। আর চলতি মাসেই দলের আত্মপ্রকাশ হবে বলে জানান আহ্বায়ক নাসিরউদ্দিন পাটোয়ারি। শিউলি রায় রিপোর্ট। সম্প্রতি রাজনৈতিক অঙ্গনে আলোচনায় থাকা ছাত্র জনতার নতুন দলের সাথে একাত্মতা প্রকাশ করতে সশস্ত্র বাহিনীর অবসরপ্রাপ্ত সদস্যদের এই সম্মেলন। রাজধানী আগারগাঁয়ে বাংলাদেশ চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে অনুষ্ঠিত এই সম্মেলনে যোগ দেন জাতীয় নাগরিক কমিটির আহ্বায়ক নাসিরউদ্দিন পাটোয়ারি ও মুখ্য সংগঠক সার্জিস আলম সহ অন্যান্য নেতারা। অনুষ্ঠানে অবসরপ্রাপ্ত সশস্ত্র বাহিনী সদস্যরা ছাত্র জনতার নতুন দলে যোগ দিয়ে নতুন বাংলাদেশ করার প্রত্যয় ব্যক্ত করেন। এই সময় বিএনপি সহ অন্যান্য রাজনৈতিক দলের সমালোচনা করে বক্তারা। তার করাল রূপ নিয়ে আমাদের উপরে জেঁকে বসেছিল, আমাদের বাক স্বাধীনতা হরণ করেছিল। এটা আমরা বুঝতে পারি নাই, আমরা তো তখন চাকরিতে ব্যস্ত, কিন্তু স্টুডেন্টরা ঠিকই বুঝতে পেরেছে। আমাদের মানবিক চেতনা বা সামাজিক চেতনা, রাষ্ট্রীয় চেতনা, এসব সব দিকে আমাদের একটা জাগরণ দরকার। চলতি মাসে আসছে ছাত্র জনতার নতুন রাজনৈতিক দল, যে দল সব ফ্যাসিবাদদের রুখে দিবে। বিপ্লব বুলেটকে যেভাবে অতিক্রম করেছে তেমনি ব্যালট বিপ্লবেও ভূমিকা রাখবে বলে প্রত্যাশা করেন নাগরিক কমিটির আহ্বায়ক। আমরা একটি নতুন রাজনৈতিক বন্দোবস্ত চাই, আর এই নতুন রাজনৈতিক বন্দোবস্তকে সৃষ্টি করার জন্য আমাদেরকে একটি নতুন সংবিধান সৃষ্টি করতে হবে। এই সংবিধান সৃষ্টি করার জন্য একটি গণপরিষদ নির্বাচনের মধ্যে আমাদের যেতে হবে। পরিবারতন্ত্রহীন রাজনীতি প্রতিষ্ঠা করা যোগ্য নেতৃত্বকে পথ ছেড়ে দেওয়াই হবে নতুন রাজনৈতিক দলের বৈশিষ্ট্য। তাই দেশের সাবেক সেনা কর্মকর্তাদের ভোটের রাজনীতিতে আসার আহ্বান জানান নাগরিক কমিটির মুখ্য সংগঠক সার্জিস আলম। এই সিস্টেমগুলো বিভিন্নভাবে আবার মানুষের সামনে আসছে, আমাদেরকে ঐক্যবদ্ধভাবে এই সিস্টেমগুলো প্রতিহত করতে হবে। সশস্ত্র বাহিনীর সদস্যরা যদি আমাদের সাথে দাঁড়ায়, তাহলে সে অভেদ্য দেয়াল আগামীর বাংলাদেশে ফ্যাসিস্টদের বিরুদ্ধে অভেদ্য দুর্গে পরিণত হবে। এখন থেকে প্রত্যেকে নিজ নিজ এলাকায় নতুন দলের রাজনীতির কাজ শুরু করার আহ্বান জানান সার্জিস আলম। শিউলি রায়, দেশ টিভি, ঢাকা। আইএমএফ এর অনেক চাপের পরও অন্তর্বর্তী সরকার বিদ্যুতের দাম বাড়ায়নি বলে জানিয়েছেন বিদ্যুৎ ও জ্বালানি উপদেষ্টা ফাউজুল কবির খান। শনিবার সকালে বিজিএমইএ ভবনে এক সেমিনারে তিনি বলেন, সবকিছু আগের মতো চলবে, এজন্যই জুলাই আগস্টে বিপ্লব হয়নি। জ্বালানি সংকট কাটাতে সবাইকে সাশ্রয়ী হওয়ার তাগিদ দেন জ্বালানি উপদেষ্টা। আলিমুজ্জামান সাফওয়ানের রিপোর্ট। শনিবার সকালে বিজিএমইএ ভবনে শিল্প খাতে সোলার এনার্জির গুরুত্ব নিয়ে সেমিনার আয়োজন করে ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট কোম্পানি ও বিজিএমইএ। সোলার রুফটপ গ্রিড ট্যারিফের তুলনায় অনেকটা সাশ্রয়ী এবং পরিবেশ বান্ধব হওয়ায় শিল্প কারখানায় এর গুরুত্ব আলোচনা করেন বক্তারা। বিজিএমইএ প্রশাসক বলেন, বড় কোম্পানিগুলোর জন্য হোম সোলার লাভজনক হলেও এসএমই উদ্যোক্তাদের জন্য সুবিধাজনক নয়। পুরো 95% হচ্ছে সোলার দিয়ে চলছে ওয়্যারহাউস, এখানে অনেক রকম বেনিফিট ছিল। প্যাকেজ ইটসেলফ ভেরি অ্যাট্রাক্টিভ ফর দ্য বড় কোম্পানির জন্য। ছোট কোম্পানির জন্য আমার ধারণা যে আরো অনেক সুবিধা দেওয়া আছে। তো আমি বলবো যে আমাদের জন্য এসএমই জন্য টেইলরমেড কিছু প্রোগ্রাম বা বিজনেস মডেল নিয়ে আসতে হবে। সরকার বিদ্যুৎ খাতে 42,000 কোটি টাকা ভর্তুকি দিচ্ছে বলে জানান জ্বালানি উপদেষ্টা ফাউজুল কবির খান। জানান, আইএমএফ এর অনেক চাপ থাকা সত্ত্বেও বিদ্যুতের দাম বাড়ানো হয়নি। ক্রেতারা আমাদেরকে বিদ্যুৎকে দেয়, বিদ্যুতের জন্য দেয় 8 টাকা 90 পয়সা, আর আমরা যে গড় কেনা এটা হচ্ছে 12 টাকা, এবং বিদ্যুৎ খাতে সাবসিডি হচ্ছে 42,000 কোটি টাকা। এই যে 6 মাস হয়ে গেল আমরা বিদ্যুতের দাম বাড়ে নাই। আমরা আইএমএফ এর প্রচন্ড চাপ সত্ত্বেও তবু সবাই বলে যে আগেই ভালো ছিল, 2 মাস পর পর বিদ্যুতের দাম বাড়ানো সেটাই ভালো ছিল। গরমের দিনে স্যুটটাই পরিহারের আহ্বান জানিয়ে উপদেষ্টা বলেন, সবকিছু আগের মতো চলবে, এজন্য জুলাই আগস্টের বিপ্লব হয়নি। এই স্যুট পরে গরমকালে স্যুট পরার দরকারটা কি, প্রয়োজনীয়তাটা কি? আপনি স্যুট না পরলে আনস্মার্ট হয়ে যাবেন। আলিমুজ্জামান সাফওয়ান, দেশ টিভি, ঢাকা।
বইমেলার 22তম দিনের অন্যতম আকর্ষণ শিশু প্রহর। বেলা 11টায় গেট খোলার পর শিশুদের কলকাকলিতে মুখর হয়ে ওঠে মেলা প্রাঙ্গণ। বাংলা ভাষা এবং সংস্কৃতির সঙ্গে পরিচয় করাতেই সন্তানকে নিয়ে ছুটে এসেছেন অভিভাবকরা। বই কেনার পাশাপাশি খেলাধুলা করে আনন্দের সময় কাটাচ্ছে ছোট্ট সোনামণিরা। জান্নাতুল মোহনার প্রতিবেদন, জানাচ্ছেন মোহাম্মদ আলাউদ্দিন। পূর্ণতা, সিনায়া, রাহমি ট্রিপলেতে পড়া 3 বান্ধবী। বইমেলার শিশু চত্বরে চলছে তাদের ছোটাছুটি। তাদের মতো অনেকের কলকাকলিতে জমজমাট বইমেলার 22তম দিনের শিশু প্রহর। খেলাধুলা, বই কেনার পাশাপাশি ছড়াই ছড়াই আনন্দ করছে তারা। আমি আজকে করছি হচ্ছে বই কিনেছি, ওই দেখা যায় তাল গাছ, ওই আমাদের গা, ওখান থেকে বাস করে কানা বগিচা। 12 বছর বয়সের ক্ষুদে লেখক জানালেন বই নিয়ে আগ্রহের কথা। এটা হচ্ছে আমার প্রথম বই, যেটা 2024 সালে প্রকাশিত হয়েছে, এবং এটি আমার দ্বিতীয় বই, যেটা এই বইমেলায় প্রকাশিত হয়েছে। খুবই ভালো লাগে যে ওর এই আগ্রহটা, এবং ওর ছোট ভাই, তার বয়স 5 বছর, ও আমরা দুজন হাজবেন্ড ওয়াইফ জব করি, তো সে ভাইয়ের অনেক টেক কেয়ার করে। ওই টেক কেয়ার করার স্মৃতিগুলো নিয়েই ওর দ্বিতীয় বই দুষ্টু মিষ্টি ইউসুফ লিখেছে। বইয়ের সঙ্গে পরিচিত করাতে বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের মেলায় এনেছেন শিক্ষকরা। ওরা তো অটিজম বাচ্চা, স্পেশাল বাচ্চা, জানেন, যখন আমরা বিভিন্ন কাজের মাধ্যমে কাজ করতে করতে ওদের ব্রেনটা ওয়ার্ক করা শুরু করে, তখন একটা গল্প বললেও সেটা নিতে চায়, হ্যাঁ, এবং সেটা চিন্তা জগৎটা খোলে, কল্পনা জগৎটা খোলে। বই দেখেছি। আর কি দেখেছেন? বই মেলা ভালো লাগছে, অনেক ভালো লাগছে, অনেক ভালো লাগছে। শিশু ছাড়া যেন প্রাণহীন বইমেলা। তাদের জন্য বিশেষ এই আয়োজনকে সাধুবাদ জানাই অভিভাবকেরা। বাচ্চাকে নিয়ে আসার প্রধান কারণ হচ্ছে বাংলা ভাষা সম্পর্কে তার জানা, সে সুন্দর শুদ্ধ বাংলায় কথা বলতে পারে। এখন তার রিডিং পড়ার বয়স হচ্ছে, তো আমি চাচ্ছি যে সে বাংলা ভাষাটা শিখুক। এজন্য তার জন্য যে বাংলা বই কিনলাম। বাচ্চাদের জন্য আর কি আসা, মূলত যেন ওরা একটু এনজয় করতে পারে, এটার জন্য আসছি। বইয়ের প্রতি ভালোবাসা গড়ে উঠুক শৈশব থেকেই, এমনটাই চাওয়া সবার। মোহাম্মদ আলাউদ্দিন, দেশ টিভি, ঢাকা। দীর্ঘ 17 বছর কারাবাসের পর গত 16 জানুয়ারি মুক্তি পান সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর। এতে উজ্জীবিত হয়ে ওঠেন বিএনপির সর্বস্তরের নেতাকর্মী সহ নেত্রকোনা জেলাবাসী। প্রিয় নেতাকে নিজ এলাকায় বরণ করতে বিভিন্ন সড়কে তোরণ নির্মাণ সহ নানা রকম প্রস্তুতি শুরু করেন বাবর ভক্তরা। রোববার নিজ বাড়ি ফিরছেন বাবর। সহকর্মী জিয়াউর রহমানের তথ্য ও চিত্রে আরো জানাচ্ছেন এইচ হিমেল। 2001 সালে বিএনপির প্রার্থী হিসেবে নেত্রকোনা 4 আসনে সংসদ সদস্য নির্বাচিত হয়ে তৎকালীন সরকারের স্বরাষ্ট্র প্রতিমন্ত্রীর দায়িত্বপ্রাপ্ত হন লুৎফুজ্জামান বাবর। 2007 সাল থেকে গ্রেনেড হামলা মামলা ও 10 ট্রাক অস্ত্র মামলা সহ বিভিন্ন মামলায় জেলে ছিলেন তিনি। মামলায় জামিন পেয়ে গত 16 জানুয়ারি কারামুক্ত হন বাবর। কারামুক্তির পরপরই আবারও নতুন সাজে সেজে উঠেছে তার গ্রামের বাড়ি। বেড়েছে দলীয় লোকজন সহ বাবর ভক্তদের পদচারণা। আসলে কারামুক্ত হয়ে গতকালকে উনি কারামুক্ত হয়েছেন, এবং আমাদের এই পাশে উনি ওনার গ্রামের বাড়িতে অবশ্যই কুবচিরে আসবেন, সেই প্রত্যাশায় আমরা আছি। এদিকে জেলার হাওর অঞ্চল মদন, মোহনগঞ্জ ও খালিয়াজুরি উপজেলার লোকজন তাদের প্রিয় নেতার মুক্তিতে উৎসবে মেতেছেন। বিশেষ করে বাবরের নিজ উপজেলা মদন যেন অন্যরকম ফেস্টুন, পোস্টার ও তোরণে এক উৎসব নগরীতে পরিণত হয়েছে। আনন্দতে আমি কি বলবো, আমি নিজে মুখের ভাষায় আমি বলতে পারি না। নাগরিক সকল সমাজ সবাই ঐক্যবদ্ধভাবে আনন্দ উল্লাস করতেছে। জেলাবাসীও সাথে সাথে আজকে আনন্দিত। কখন আসবেন নেতা, শোনাবেন দু একটি কথা, তার কথা শোনার জন্য মন্ত্রমুগ্ধের মতো মানুষ বেকুল হয়ে আছে। পরিবারের পক্ষ থেকে বাবরের বাড়িটি পরিষ্কার পরিচ্ছন্ন করে সাজানো হয়েছে নতুন রূপে। এখানে আমাদের সাধারণ জনগণ আমরা বাবর সাহেবকে পেয়েছি, এটাই আমাদের পরম পাওয়া। বাবরের মুক্তির পর এবার নিজ এলাকায় ফিরে আসার অপেক্ষার প্রহর গুনছেন হাওর অঞ্চলের লাখো মানুষ। রাজনীতিতে ফিরে হাওর এলাকার মানুষের সার্বিক উন্নয়নের কাণ্ডারি হবেন, এমনটাই প্রত্যাশা এলাকাবাসীর। নিউজ ডেস্ক, দেশ টিভি।